আচ্ছা, আমি আমার জায়গা থেকে বলি, মানে আমি যেহেতু একটি ডাকসু নির্বাচন করেছি এবং স্বতন্ত্রভাবে করেছি, এক্স্যাক্টলি, এই জন্যই। এবং খুব কাছ থেকেই হচ্ছে মাঠটা পর্যবেক্ষণ করার সুযোগ হয়েছে আমার। সো শিবিরের যে ন্যারেটিভটা এস্টাবলিশ করা হচ্ছে বা বলা হচ্ছে যে শিবিরকে মানুষ প্যানেল ধরে ভোট দিয়েছে, হ্যাঁ, বাট গ্রাউন্ড রিয়েলিটি কিন্তু তা না। যে মানুষ বলছে যে হচ্ছে প্যানেল ধরে যে ভোট দেওয়ার কথা, এটা মোটেও সত্য না। কারণ হচ্ছে আমি যতজনের সাথে কথা বলেছি, শুধু আমি না, আমার মতো আরও যারা আছে তারা সকলের সাথে কথা বলার পর সেমই বলেছে, ডাকসু এমন একটা স্টুডেন্ট বডি, যে বডিতে সবসময় ডাকসুর মানে ট্র্যাডিশনে এটা, কালচারে এটা, যে ডাকসুর স্টুডেন্টরা কখনোই প্যানেল ধরে ভোট দেয় না। বরং এটা কিন্তু ডাকসু মানে দল হিসাবে নয়, ক্যান্ডিডেট দেখে দেখে প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা স্টুডেন্টরা সিলেক্ট করেছে, হ্যাঁ এই ব্যক্তিটা এই ক্যান্ডিডেট। ওরা দলের চেয়ে মানে ইন্ডিভিজুয়াল পার্সোনাল ইমেজকে খুব ভালো দেখে, রেপুটেশনকে ভালো কনসিডার হিসেবে নেয় যে কাকে ভোট দিবে। কিন্তু সেই জায়গা থেকে কিন্তু এবার সম্পূর্ণ একদম বিপরীত একটা চিত্র আমরা দেখলাম, এবং ফলাফলটাও কিন্তু যথেষ্ট হতাশাজনক এই সেন্সে যে যারা সদস্য হয়েছে 10,000 ভোট, 12,000 ভোট পেয়েছে, যেটা ইউজুয়ালি কখন হয় না। 5 থেকে 6,000 ভোটই হচ্ছে আপনার ভিপিজিএস ইলেকশন, খুব বেশি হলে খুব হাইয়েস্ট 5-6,000। আর সেই সাথে হচ্ছে আপনার একজন মানে 10,000 11,000 ভোট, যাকে তেমন কেউ চিনে না ক্যাম্পাসে, বা যার প্রিভিয়াস কোনো অ্যাক্টিভিটি নেই বা স্টুডেন্ট ওরিয়েন্টেড কোনো কার্যক্রম নেই, সেই জায়গা থেকে এটা আসলে সবার জন্য মানে মানে এটা বিস্ময়কর। আর তার চেয়ে বড় কথা যে আমাদের এই যে মানে শিবিরের যে মানে পার্সপেক্টিভ থেকে, মানে তাদের সাইড থেকে তারা যেটা বলে যে তারা অনেক ওয়েলফেয়ার পলিটিক্স করছে, তারা অ্যাকচুয়ালি ওয়েলফেয়ার পলিটিক্স করে, তারা অ্যাকচুয়ালি খয়রাতি পলিটিক্সটা করে। এটা অ্যাকচুয়ালি ওয়েলফেয়ার পলিটিক্স না। ওয়েলফেয়ার পলিটিক্স কোনটা? যেমন ধরেন এখন মানে তারা যেটা করছে যে প্রত্যেক হলে হলে একটি মানে পুরো হলের জন্য একটা করে ফ্রিজ দেওয়া। আপনার কি মনে হয় যে মানে পুরো হলের স্টুডেন্টদের জন্য একটা ফ্রিজ ইজ ইট সাফিসিয়েন্ট? নট এট অল। আচ্ছা। দেন অ্যাগেইন আপনার মানে ডাকসুর যে কাজ বা স্টুডেন্ট লিডারদের যে কাজ, লিডারদের কাজ হচ্ছে পলিসি মেকিংয়ে হচ্ছিল যে তাদের ইনক্লুশনটা, পলিসি মেকিং হচ্ছিল যে টিচার ইউনিভার্সিটি অথরিটিকে হচ্ছিল যে আপনার বাধ্য করা যে আপনারা এটা করেন। বরং ডাকসুর যে নেতারা তারা করতে পারতো যে হচ্ছিল যে উন্নত বিশ্বের সকল ডর্মগুলোতে, সকল রেসিডেন্সিয়াল হলগুলোতে কিন্তু আপনার একটা ফ্রিজ থাকেই। তো তারা সেটা খুব নরমাল ব্যাপার, সেটা না করে তারা খয়রাতি পলিটিক্স করতেছে যে না আমরা একটা ফ্রিজ দিচ্ছি এবং এটার জন্য মহা আয়োজন করে হচ্ছে আপনার উদ্বোধন করতে গেছে। মানে এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের জন্য এটা অত্যন্ত লজ্জাজনক। মানে এই জিনিসগুলো, এই কালচারগুলো হয়েছে কি, এগুলো বিগত রেজিমের কালচার, এগুলো একটা আপনার হচ্ছিল যে কি মানে লিফট উদ্বোধন করতে ভিসি চলে যেত, একটা হচ্ছে আপনার ব্রিজ, কালভার্ট 100 মিটার 200 মিটার সবকিছুতে উদ্বোধন। মানে এইটা আমাদের মানে এইটা আমাদের একটা পলিটিক্যালি কালচারটা চেঞ্জ করতে হবে আসলে। এট দ্য সেম টাইম ডাকসুর ইলেক্টেড বডির যে কাজ ছিল যে হচ্ছে যে পলিসি মেকিংটাকে হচ্ছিল যে ওই লেভেলে নিয়ে যাওয়া, যেটা স্টুডেন্টদের ফ্রেন্ডলি হয়, স্টুডেন্টদের ওয়েলফেয়ার হয়, সেই পলিটিক্স না করে ডাকসু কিন্তু সেই জায়গা থেকে ডেভিয়েটেড হয়ে গেছে। ডাকসুর প্রতি এখন মানুষের যে পরিমাণ আশা আকাঙ্ক্ষা ছিল, মানে ইলেকশনটা নিয়ে আপনি জানেন যে সবচেয়ে তুমুল প্রতিদ্বন্দ্বিতামূলক একটা ইলেকশন ছিল কিন্তু এই 2025 সালে ডাকসু ইলেকশন, এবং এখানে কিন্তু সর্বোচ্চ সংখ্যক, পুরো ডাকসুর ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক হচ্ছিল যে আপনার কন্টেস্টেন্ট ছিল, ক্যান্ডিডেট ছিল কিন্তু এই ডাকসুতেই। এবং এইটা একটা ইতিবাচক দিক, এবং একটা যে পলিটিক্সটা হচ্ছে দলীয়করণ মুক্ত হচ্ছে। কারণ মানে পলিটিক্সকে আমরা মানে একদম হচ্ছে আপনার কন্টামিনেটেড করেছি শুধুমাত্র এটাকে দলীয়করণ করার মাধ্যমে। কারণ মানুষ তখন কিন্তু আর হচ্ছে দলের বাইরে কিছু চিন্তা করতে পারে না, দলের গণ্ডির বাইরে চিন্তা করে না। মানুষের যে সাধারণ শিক্ষার্থীদের যে হচ্ছে ম্যান্ডেট, শিক্ষার্থীদের যে চাহিদা, আশা আকাঙ্ক্ষা, সেগুলো কিন্তু সে আর চিন্তা করবে না। ঠিক সেম এই ডাকসুতে যারা হয়েছে, মানে ডাকসু কখনোই পোলারাইজেশন হয় না, মানে যেটা গ্রহণযোগ্য ডাকসু হয়। 2019 সালে একটা ডাকসু হয়েছিল, যেটা নিয়ে সবসময় বিতর্ক রয়েছে, সর্বজন মানে গ্রহণযোগ্য কিন্তু একটা ইলেকশন হয়নি। সেখানেও কিন্তু আমরা দেখেছি 25 জনের মধ্যে 23 জনই একটি ছাত্রলীগের একটি প্যানেল থেকে হচ্ছিল যে না 19-এর সাথে 25-এর তুলনা করা যাবে না, আমরা কম্পেয়ার করছি। কিন্তু মানে আমরা কি একটু আশা করতে পারি না যে এইবার যে এরা যারা মানে ইলেক্টেড হয়েছে ওরা কোনো ভালো কাজ আমরা আশা করতে চাই, এবং আমরা এখনো আশা করি যে হচ্ছে যে মানে ডাকসু নির্বাচন নিয়ে যে যত কথাই বলুক না কেন, যত প্রশ্ন থাকুক না কেন, এই ডাকসুতে যারা ইলেক্টেড হয়েছে, শিক্ষার্থীরা যাদেরকে ইলেক্টেড করেছে, তারা যেন হচ্ছে যে স্টুডেন্টদের জন্য, স্টুডেন্টদের কথাগুলো শুনে স্টুডেন্টদের কল্যাণে কাজ করে। বাট এখনো আমাদের সেই পরিমাণ দেখতে পাই না।
বাট আমরা দেখতে চাই আর কি, আশা রাখি। তোমারও কি তাই মনে হয় যে ওরা ঠিকমতো কাজ করবে কি করবে না এবার যারা ইলেক্টেড হয়েছে? না, আমি তো ভাইয়ের সাথে একমত। আসলে আমি তো আশাই রাখবো কাজ করবে, আচ্ছা কেউই আচ্ছা, চাবো না আমরা। আসলে তোমারও তো এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে ডাকসু হলো আমাদের অধিকার। এখন সেই হিসাবে বলতে গেলে আমাদের তাদের কাছে একটা চাওয়া পাওয়া থাকবে। আর ডাকসু জিনিসটা এমন না যে ডাকসুতে যে নেতারা এসেছে বা যে ভাইয়েরা বিজয়ী হয়েছে তারা নিজস্ব ফান্ডিং এ কাজ করবে, আমরা সেটা কখনোই চাই না। কোন দলের হয়ে তারা কাজ করুক, তারা শিবিরের প্যানেল থেকে এসেছে, এখন তাদের পরিচয় তারা শিবির না, তারা ডাকসুর একজন নেতা এবং আমাদের ভয়েস হয়ে তাদের কাজ করতে হবে। নট লাইক দ্যাট যে তারা শিবিরের মানে ফান্ডিং থেকে তারা কিছু করছে, আমরা এরকম কোনো কিছু চাই না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফান্ডিং থাকলে সেটা দিয়ে কাজ করবে, না থাকলে করবে না, কিন্তু আমাদের ভয়েস হয়ে কাজ করতে হবে সবচেয়ে বড় কথা। এবং ক্যাম্পাসের নিরাপত্তাটা আমাদের সবচেয়ে বেশি জোরদার করা উচিত, যেদিকে জোর দেওয়া উচিত। ভাইয়ের সাথে আমি একমত, আপনার হলে ফ্রিজ এগুলার থেকে নিরাপত্তা নিয়ে বেশি কাজ করা উচিত। আমাদের ক্যাম্পাসে এখনো আমাদের শিক্ষার্থীরা নিরাপদ না। 100 বছর হয়ে গেছে, আরো বেশি হয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়, এর পরও কেন আমাদের এখনো নিরাপত্তা নিয়ে ভাবতে হয়? ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম সেরা একটি বিশ্ববিদ্যালয়। সেক্ষেত্রে এখানে যদি শিক্ষার্থী, বিশেষ করে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। আমি আশা রাখবো যে ডাকসু যে কেন্দ্রীয় নেতারা এসেছেন তারা সবার আগে আমাদের নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবেন, এরপর তাদের লোক দেখানো যত কার্যক্রম আছে সেগুলো তারা করতে পারে। আচ্ছা, এখানে আমার একটু কথা আছে, একটু আমি নিজের কাছে দায়বদ্ধ থেকে অবশ্যই অবশ্যই। প্রথমত একটু মানে খুব সিরিয়াস আলোচনা তো, তাই একটু ফান করে বলি যে আমরা যারা ডাকসুতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম তাদের জন্য ডাকসু নিয়ে কথা বলাটা একটু বিপজ্জনক, কারণ তখন বলবে যে আমরা হয়তো জিততে পারিনি, এই জন্য নানা অভিযোগ করতেছি। ঠিক আছে, তো তারপরও আলোচনাটা যেহেতু উঠেছে, আমি দুইটা বিষয় আমার কাছে মনে হলো, আমি সাংবাদিকতার শিক্ষার্থী ছিলাম, তো সেই জায়গা থেকে আমার মনে একটু গ্যাপ হয়েছে যে আপনি শুরু যেটা করলেন যেটা দিয়ে যে হ্যাঁ শিবিরের বিরুদ্ধে প্রিভিয়াসলি অনেক কিন্তু অভিযোগ আছে তাদের বিরুদ্ধে, কিন্তু আমি একটু মানে আত্মসমালোচনার জায়গা থেকে বলতে চাই যে বাংলাদেশের মোটামুটি সবগুলা ছাত্র সংগঠনেরই কিন্তু হাতের রক্ত লাল, আমার যেটা মনে হয় আর কি। সবাই কিন্তু এই ধরনের সহিংসতা বা হচ্ছে এই ধরনের কি বলবো শিক্ষার্থী বিরোধী অবস্থান কিন্তু কোনো না কোনো এক সময় ছিল, বিশেষ করে তারা যখন ক্ষমতায় ছিল সকলেই। তো সেক্ষেত্রে শিবিরকে ঢালাওভাবে না বলে আমার মনে হয় সবাইকে বলা উচিত, এটা হচ্ছে এক। আর দুই হচ্ছে ডাকসু নির্বাচন নিয়ে আরাফাত যেটা বললো, বিভিন্ন প্রশ্ন রয়েছে যেটার উত্তর এখন পর্যন্ত আমরা পাইনি, সেটা যেটা থাকবে সেটা থাকুক। কিন্তু আমার আরেকটা বিষয় মনে হয় পয়েন্ট আউট করা দরকার, যে এই যে এখন যে যত কিছুই আপনি বলেন যে শিবিরের হয়তো 10 বছর আগের জনসমর্থন বা এখনের জনসমর্থনের মধ্যে কিন্তু তফাৎ রয়েছে, এই তফাৎটা আসলে কেন হলো এটাও কিন্তু আমাদের অনুসন্ধান করা জরুরি। আমি এটাও জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, দীর্ঘ সময় ধরে এটা শিবির কেন হয়? যে কোনো দল, যে কোনো ছাত্র সংগঠন, যে কোনো ব্যক্তিকে আপনি যখন সাপ্রেস করে রাখার চেষ্টা করবেন বা তার মতকে বা হচ্ছে তার আদর্শকে যখন আপনি শুধুমাত্র গায়ের জোরে আপনি তাকে দমিয়ে রাখার চেষ্টা করবেন, তখন না তার নিজের ভালো কিছু করা লাগে না, সে এমনি হচ্ছে মানুষের যে সিম্প্যাথি বলেন বা মানুষের হচ্ছে সমর্থন বলেন সেটা পেয়ে যায়। সেইটার একটা ফ্যাক্টর হয়তো ডাকসুতে 2025-এ কাজ করেছে, এবং এইটার জন্য দায়ী হচ্ছে প্রিভিয়াস যে গভর্নমেন্ট ছিল তারা, মোটা দাগে আমি মনে করি। সো সেটার কারণে হয়তো একটা ফলাফলে একটা ব্যাপার এসেছে। কিন্তু ডাকসু নিয়ে আরও কিছু প্রশ্ন ছিল যেটা আরাফাত বলল, ওই প্রশ্নগুলোর আমরা উত্তর পাইনি। কিন্তু যেহেতু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম বা আছি, সেই জায়গা থেকে আমরা প্রত্যাশা করি যে ডাকসু ভালো কিছু করুক। যারা বিজয়ী হয়েছে তাদের রাজনৈতিক পরিচয়ের বাইরেও একটা পরিচয় আছে, তারা হয়তো আমাদের বন্ধু, হয়তো আমাদের সিনিয়র বা আমাদের জুনিয়র। আমরা তাদের প্রতি শুভকামনা রাখি, তারা যাতে নির্দিষ্ট আদর্শের ব্যক্তিবর্গ হলেও সকলের মতপথকে ধারণ করে শিক্ষার্থীদের জন্য কল্যাণে কাজ করে। এবং আরাফাত যেটা বললো সেটার সাথে আমি একদমই একমত, এই ওয়েলফেয়ারের নামে খয়রাতি পলিটিক্স না করে আসলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে শক্তিশালী করা। আমি এই কথাটা সবসময় বলি যে ডাকসুর কোনো এক্সিকিউটিভ পাওয়ার কিন্তু নেই, ডাকসু হচ্ছে একটা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করতে পারে, তো সেইটা যাতে করে সেটা আমরা প্রত্যাশা রাখি। আমি এই কোয়েশ্চেনটাতে এই প্রসঙ্গতে আসতে চাচ্ছিলাম যে এই যে সংসদটা আছে এখানে দেখা যায় কি একটা সিন্ডিকেট হয়ে যায় কেমন, হ্যাঁ, এবং তোমার এই যে এই ছাত্র সংসদটা থাকবে ছাত্রছাত্রীদের ইয়ের জন্য, ভালো কল্যাণের জন্য, তাই না? কিন্তু এরা করে কি, এই সংসদটা কিন্তু প্রশাসনের অধীনে চলে যায় কেমন। যখনই তোমার প্রশাসনের অধীনে যে কোনো কিছু, ওরা কিন্তু তখন স্বাধীনভাবে কাজ করতে পারবে না, হ্যাঁ। তো এই যে তোমার এই যে প্রশাসনের অধীনে চলে যাওয়া, প্রশাসন যে ক্যাপচার করে রাখা সিন্ডিকেট দিয়ে হোক বা যেভাবে হোক, এখান থেকে তোমার এই ডাকসু কিভাবে, এই সংসদ কিভাবে উঠে আসতে পারে?
না এই মানে ডাকসুকে ওই যে আমাদের যে রানিং যে ভিসি স্যার আছেন, ভিসি স্যার কিন্তু হচ্ছে ডাকসুকে বলছে যে তোমরা ডাকসু আর প্রশাসন কিন্তু আলাদা না, কিন্তু আমি এই জায়গাটা একদমই ডিসএগ্রি করি। ডাকসু এবং প্রশাসন সম্পূর্ণ দুই বডি, তাই না? এবং স্টুডেন্ট মানে আমাদের যে স্টুডেন্টস ইউনিট এটা অটোনমাস বডি। ডাকসুর কাজ হচ্ছে প্রশাসনকে বাধ্য করা, প্রশাসনকে হচ্ছিল যে স্টুডেন্টদের যে সমস্যাগুলো রয়েছে, যে চাহিদাগুলো রয়েছে, সেগুলো এক্সিকিউশনে বাস্তবায়নে প্রশাসনকে বাধ্য করার জন্য যে তো আপনাদেরকে এটা করতে হবে। বরং ডাকসু দেখা যায় যে হচ্ছে এখন মানে যেভাবে ফাংশন করছে সেটা মনে হয় যে প্রশাসনের একে অপরের পরিপূরক, সেটা আসলে কখনোই না না এখন না, এটা সবসময় এক্স্যাক্টলি আমি সেটাই বলছি যে এই যে ট্র্যাডিশনটা যে চলে আসছে, মানে এখান থেকে আমরা কিভাবে মানে ইয়ে করতে পারি, তুমি একটু দেখো তো, কিছু চিন্তা করে বলতে পারো কিনা? এটা তো আমরা চাইলেই আসলে করতে পারি, এটা তো আমাদেরই হাতে কাস্টমার। আর দ্বিতীয়ত বলতে গেলে আসলে অনেক বছরের একটা গ্যাপ ছিল, তো আসলে দেশের পরিস্থিতি যদি বর্তমান পরিস্থিতি আমরা সবাই চিন্তা করি, একটু ডিফারেন্স তো অবশ্যই আছে। তো এত বছর পরে যে ডাকসু আছে, আস্তে আস্তে এটা যদি হঠাৎ করে তো চলে যেতে পারে না, মানে এটা যদি রান করে ইন ফিউচার খুব ভালোভাবে, আর এখন যারা আছে তারা যদি এই সিস্টেমটা করে দিয়ে যায় যে আমরা যাওয়ার পরে যাতে নতুন নেতৃত্ব আসে, ডাকসু আবার নতুন ভাবে হয়, তো এই জিনিসগুলো আসলে হতে হতে আসলে একটু হয়তো বা সময় লাগবে। কিন্তু ও যেভাবে বললো, ওতে তো মনে হচ্ছে না যে মানে আলাদা মানে এভাবে পারবে ওরা, কারণ ও বললো যে সংসদ আর ছাত্র সংসদ প্রশাসন মানে একেবারে মিউচুয়ালি তোমার কাজগুলো করছে, যদি এভাবে করে তাহলে তো দেখেন বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের যদি এই দিকগুলো দেখেন, প্রশাসনের সাথে ছাত্রদের আসলে অনেক দিক থেকে অনেক চাওয়া বা একটা গ্যাপ সৃষ্টি হয়ে আছে, এটা বহুদিন ধরে। আচ্ছা, যেমন আমাদের শুধু কারিকুলাম অ্যাক্টিভিটিস না, অন্যান্য জায়গায় যেমন আমি যেহেতু স্পোর্টসের মানুষ, মাঠের কথা বলি, মাঠের অবস্থা খুবই বেহাল দশায় পড়ে আছে। তো সেখানে এবার ফুটবল, ইন্টার ডিপার্টমেন্ট ফুটবল খেলা হলে এখানে অনেক ইনজোর্ড হয়েছে, অনেকের পা ভেঙেছে এবং ফ্র্যাকচার হয়ে গেছে, লিগামেন্ট ছিঁড়ে গেছে, এরকম বহুত ঘটনা আছে। তো এই যে এটা তো অবশ্যই প্রশাসনের ব্যর্থতা, এখানে তো স্টুডেন্টদের কিছু করার নেই না, কিন্তু এইগুলো দেখাশোনা কি সংসদ করবে না? তো এইটা আমি একটু মিসিং পেয়েছি। আমারই বড় ভাই আসলে আরমান ভাই, যিনি ক্রীড়া সম্পাদক হয়েছে, কিন্তু সে আসলে মাঠে তার ইনভলভেশন একদমই ছিল না, আমি বলতে পারি এরকম ভাবে, এবং মাঠে আসলে আমার দৃষ্টিতে বা কারোর দৃষ্টিতে কোনো প্রকার পরিবর্তন আসেনি, এটা সরি টু সে। বাট আশা করি আসলে সব সেক্টরেই তারা হয়তো বা সময় লাগছে, কিন্তু আসলে ডাকসুটা হওয়ার পর থেকে আমরা দেখছি যে তারা আসলে বাইরের দিকের ফোকাসটা হয়তো বা একটু বেশি। আচ্ছা, দেখানো কাজটা তোমার কি মনে হয়? আমি ভাইয়ের সাথে একমত, তারা বাইরের দিকে বেশি কার্যক্রম করছে সেই হিসাবে। এবং রাফিজ ভাই একটা কথা বলেছে যে ডাকসুর আসলে মেইন কাজ হচ্ছে প্রশাসনের উপরে চাপ ক্রিয়েট করা এবং শিক্ষার্থীদের চাওয়া পাওয়াটা তুলে ধরা। অবশ্যই আমি এটার সাথে একমত, তবে সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আপনার এই জায়গায় একটু ডাকসু দুর্বল। এবার তারা প্রশাসনের সাথে ওই চাপটা ক্রিয়েট করতে পারতেছে না। আরাফাত ভাই যেটা বললো যে দুইটা একই ভাবে চলছে না, কিন্তু কেন, মানে আমি জানতে চাচ্ছি কেন এই সমস্যাটা হচ্ছে, মানে কেন করতে পারছে না? আমি বলতে পারবো, বলে লেখ। আচ্ছা, ভেরি নাইস। আচ্ছা, ও শেষ করো। এখানে দলীয় রাজনীতির একটা ব্যাপার থাকে অবশ্যই। এখানে দলীয় রাজনীতি যখন আপনার মানে কি বলবো, দলীয় মতাদর্শের সাথে যখন ডাকসু নেতাদের দলীয় মতাদর্শ এবং প্রশাসনের মতাদর্শ যখন এক হয়ে যাবে, তখন দুইটা একই পথে চলতে থাকবে। আমার কাছে এটাই মনে হয়। দেখি রাফিজ ভাই, আমার ছোট ভাই তো আমার মতোই অ্যানসার দিয়ে দিচ্ছে, আমার প্রশ্নটা, আমার উত্তরটা হয়তো দিয়ে দিয়েছে, তাও আমি একটু এলাবোরেট করি। ডাকসুর যে এখনকার বডি দেখবেন বা আগের বডি দেখবেন, 2019 সালের বডি, এইটা একটা দেখবেন যে নির্দিষ্ট গ্রুপের মতাদর্শকে ধারণ করে। আবার একই জিনিস কিন্তু শিক্ষকদের মধ্যে আছে আমাদের, বা ইভেন কর্মচারীদের মধ্যেও আছে, কে লাল, কে নীল, কে সাদা দল, সেটা তো আমরা জানি। তো এইটা যখন হয় তখন ওই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ব্যাপারটা চলে আসে, যে প্রশাসন হয়তো চাচ্ছে যে ওই নির্দিষ্ট ছাত্র গ্রুপকে হচ্ছে মানে সন্তুষ্ট রাখা, আর ওই ছাত্র গ্রুপ চাচ্ছে হয়তো তাদের ওই প্রশাসনের ওই জায়গাটাকে সন্তুষ্ট রাখা। সেই জায়গা থেকে আমার মনে হয়, আপনি যদি এই প্রশ্নটা, আমি যারা স্বতন্ত্র প্রার্থী অনেকেই কিন্তু এই বেসিক প্রশ্নটা করেছে, ডাকসুর প্রধান কে? ডাকসুর প্রধান কি ভিপি? ভিপি তো না।